ছাত্র বছরে এত নেগেটিভিটি খুব কম হয়েছে আর কি, যেভাবে বন্ধু বান্ধবরা নেমে পড়েছে। বেঙ্গলি ফিল্ম ইন্ডাস্ট্রির ইতিহাসে এত বড় নেগেটিভ পিয়ার আগে কোনো মুভির ক্ষেত্রেই কিন্তু ঘটেনি, যা বর্তমান সময়ে ঘটছে এই রঘু ডাকাত মুভির সঙ্গে। যেমন ধরো বাংলার টপ মুভি রিভিউয়ার যেমন রূপম রিভিউ বলছে যে এই মুভিতে এমন কোনো সিন পাবে না যেখানে তুমি হাততালি বা সিটি বাজাতে পারবে, মানে সেরকম কোনো সিনই নেই। এবং গোটা ছবিতে এমন অনেক হাই মোমেন্টস তারা দেওয়ার চেষ্টা করেছে, কিন্তু সেই হাই মোমেন্টসগুলো ওয়ার্ক করছে না। মানে বলি না আমরা একটা মাসি সিকোয়েন্স, সেটা তৈরি হচ্ছে না। ফলে সেটা ওয়ার্ক করবে কি করে, সেটা কি করে আমাদের ক্ল্যাপ, কি করে আমাদের সিটি পাবে। কিন্তু অন্যদিকে দাঁড়িয়ে আরেক টপ রিভিউয়ার অরিত্র জ্ঞান বলছে এর উল্টো। সে বলছে এই মুভিতে এমন অনেক জায়গা আছে যেখানে তুমি হাততালি এবং সিটি বাজাতে পারবে। ছবির মধ্যে কিন্তু এনাফ এরকম মোমেন্টস রয়েছে যেখানে কিন্তু আপনারা গিয়ে হাততালি সিটি দেবেন এবং প্যাকড থিয়েটারে দেখলে ইম্প্যাক্ট অনেক বেশি। কেমন যেন হয়ে যাচ্ছে না, একজন বলছে হাততালি এবং সিটি কিছুই বাজাতে পারবে না, আরেকজন বলছে হাততালি এবং সিটি বাজাতে পারবে, অনেক সিন আছে। এবং মুভি রিলিজ হওয়ার আগের থেকে কুণাল ঘোষ তো এই মুভির পিছনেই লেগেছিল, মানে শুরুর থেকেই সে দেবের পিছনে লেগে রয়েছে, তার মুভিটার পিছনে লেগে রয়েছে, সবসময় সে নেগেটিভ রিভিউ দিচ্ছে। বাঘা যতীনের ছবিটা যেভাবে ফেল করেছে দেবের, তার থেকেই তোর শিক্ষা নেওয়া উচিত ছিল, আরো সতর্ক হওয়া উচিত ছিল। এবং অব্র আনপ্লাগ চ্যানেলের অব্রতা বলছে এই মুভিটা সেরকম নাকি ভালো হয়নি। দেখুন, যারা অনেস্ট রিভিউয়ার তারা সবাই এক বাক্যে বলছে যে রঘু ডাকাত সিনেমাটা খুব খারাপ হয়েছে। এবং সে বলছে সে যেখানে মুভি দেখতে গিয়েছিল সেই হলটা তো পুরোপুরি ফাঁকা। ইনফ্যাক্ট আমরা যে সিনেমা হলে দেখতে গেলাম সল্টলেকের পিভিআর আইনক্সে, সেখানে গিয়ে দেখলাম হল প্রায় ফাঁকা। কিন্তু অন্যদিকে দাঁড়িয়ে অনেক সিনেমা হলে ছবি আসছে যেখানে কিন্তু হলগুলো পুরোপুরি পরিপূর্ণ রয়েছে। আসলে এর পিছনে কি কোনো নেগেটিভ পিয়ারের হাত রয়েছে, নাকি এর পিছনে অন্য কোনো রহস্য রয়েছে, সবকিছুই বিস্তারিতভাবে আলোচনা করা হবে আজকের এই ভিডিওতে, তাই ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো। ওভারঅল রঘু ডাকাত আমার কাছে খুবই মোটামুটি বিলো অ্যাভারেজ টু অ্যাভারেজ একটা ছবি। ওভারঅল ছবিটা কিন্তু বেশ ভালো একটা ছবি হয়েছে, আপনারা কি অবশ্যই দেখতে পারেন। যারা অনেস্ট রিভিউয়ার তারা সবাই এক বাক্যে বলছে যে রঘু ডাকাত সিনেমাটা খুব খারাপ হয়েছে। ছাত্র বছরে এত নেগেটিভিটি খুব কম হয়েছে আর কি, যেভাবে বন্ধু বান্ধবরা নেমে পড়েছে। প্রথমে আসি নেগেটিভ পিয়ারগুলো নিয়ে। প্রথমে দেখো 24 সেপ্টেম্বর থেকেই কিন্তু কুণাল ঘোষ শুরু হয়ে গেছে। সে প্রথমে এই রঘু ডাকাতকে নিয়ে কিন্তু অনেক কথা বলেছে। যেমন রানা সরকার একটা পোস্ট করেছিল যে প্রথম দিনে টিকিট কিনলে একটার সাথে একটা ফ্রি, তার উত্তরে কুণাল ঘোষ পোক করে বলে টিকিট কিনলে রানা সরকার ফ্রি। প্রথম দিনই 25 সেপ্টেম্বর সে মুভি দেখার পরই তার একটা কমেন্ট আসে, মানে সে ফেসবুকে পোস্ট করে রঘু ডাকাত কেন, এবারে পুজো 4টে বাংলা ছবি মুখস্থ হয়ে গেছে। একটা আমি নিজে দেখেছি, অন্যগুলো যারা দেখেছেন তাদের কাছ থেকে নিষ্ঠা ভরে শোনা আপনি নাকি সিনেমার লাইনে, আপনি জানেন না কোথায় কোথায় কারা আনুষ্ঠানিক মুক্তির আগে দেখেছে। ইচ্ছা করলে গতকালই বলে দিতাম 4টের মধ্যে রঘু ডাকাত চতুর্থ হতে চলেছে। মানে বেসিক্যালি সে বাংলায় যে 4টে মুভি রিলিজ হয়েছে তার মধ্যে রঘু ডাকাতকে 4 নম্বরে রেখেছে, সব থেকে খারাপ হয়েছে রঘু ডাকাত, এটাই সে বলতে চাইছে। এবং ঠিক পরের দিনে আরেকটা পোস্ট করে যেখানে লেখে চারপাশ থেকে যা খবর রক্তবীজ 2 সেরা, দেবী চৌধুরানীও বেশ ভালো হয়েছে, যত কাণ্ড কলকাতাও ঠিকঠাক, আর যাদের দক্ষিণী স্টাইলে ঝুলন সাজানো দেখতে ভালো লাগবে তারা রঘু ডাকাত দেখতে পারেন। এরম করতে করতে সে এখনো পর্যন্ত রঘু ডাকাতের পিছনে লেগে আছে। যেমন 28 তারিখে পোস্ট আসে ফ্লপ সিনেমায় কিছু টিকিট বিক্রি জাগলারি দেখানোর জন্য প্রভাব খাটিয়ে বেশি শো নেওয়া, তাতে রেটিং পিছিয়েছে দক্ষিণী ঝুলন, দম থাকলে 4 ছবি সমান শোতে শুরু করত, ওটা হেরে গেছে। এবং মুভি ডাইরেক্টর অনিকেত বন্দ্যোপাধ্যায়ের একটা পোস্ট আছে 28 সেপ্টেম্বর, সে বলে রঘু ডাকাত দেখে ফেললাম রিভিউ কদিন পরে, কিন্তু হলের অবস্থা ভালো নয়। বোলপুরে গীতাঞ্জলি শনিবার 6:15 ছবি বিরতি হওয়ার পরেই তোলা, মানে সে এটাই বোঝাতে চাইছে যে সিনেমা হলগুলো বিরতির পর ফাঁকা হয়ে যাচ্ছে। এবং প্রথম দিনই 25 সেপ্টেম্বর অব্রদা মুভিটা দেখার পর তার চ্যানেলে একটা রিভিউ আপলোড করে, যেখানে সে প্রথমেই বলে যে সে সল্টলেকের পিভিআর আইনক্সে গেছিল সিনেমাটা দেখতে। প্রথম দিনই গেছিল, সেখানে থিয়েটারটা একদমই ফাঁকা ছিল। সিনেমা যেহেতু রঘু ডাকাতকে নিয়ে, কিন্তু সিনেমায় ডাকাতের সিনগুলোই সেরকম নেই। এই মুভিতে দেবের সেরকম ডায়লগও নেই, সিনেমার গল্প এবং স্ক্রিন প্লেও সেরকম হয়নি। বেসিক্যালি অপরাধা এটাই বোঝাতে চাইছে মুভিটার পরিচালনা একদমই ভালো হয়নি এবং এটার স্ক্রিন প্লে এবং গল্পটাও সেরকম সাজানো গোছানো নয়। না, সিনেমাতে তো ডাকাতির সিন সেরকম নেই। সিনেমার মূল যে জিনিসটা অর্থাৎ গল্প, স্ক্রিন প্লে, সেগুলো কোথাও গিয়ে নেই। এবার যদি আসে রূপমের রিভিউ, রূপম কিন্তু বলছে যে রঘু ডাকাত তার কাছে মোটামুটি লেগেছে। বলছে মুভির সিনগুলো অগোছাল, এক সুতোয় বাধা নয়। ওখানে কখনো হিরোর সিকোয়েন্স চলে আসে, আবার হঠাৎ করে কখনো ভিলেনের সিকোয়েন্স চলে আসে। বেসিক্যালি সিটি পাওয়ার সিকোয়েন্স গুলো সেইভাবে তৈরি করতে পারেনি, যে কোথাও সিটি পাওয়ার কোনো সিন আসবে সেটা তারা তৈরি করতে পারেনি। খাদান দেখার পর অডিয়েন্স যে অ্যাকশনটা আশা করেছিল এই মুভিতে সেরকম
কোনো অ্যাকশনই নেই, এটাই বলেছে রূপম। প্রত্যেকটা জিনিস তারা দেখাতে চাইছে, কিন্তু জিনিসটাকে এতটাই কম স্পেস দেওয়া হয়েছে যে আমাদের সেগুলো ওয়ার্ক করছে না। কিন্তু অন্যদিকে দাঁড়িয়ে অরিত্র জ্ঞানের রিভিউটা কিন্তু একদমই আলাদা। দেখো এই মুভির ক্ষেত্রে কিন্তু সবার টেস্ট আলাদা হতে পারে, কারোর রিভিউ দেখে অতটা ইনফ্লুয়েন্স হওয়া ঠিক নয়। যেমন ধরুন এই অরিত্র সে নিজেই বলছে অনির্বাণ ভট্টাচার্যের পারফরমেন্সটা খুব ভালো হয়েছে। আর এছাড়া ছবি যদি সব থেকে পজিটিভ পয়েন্ট কিছু হয়ে থাকে সেটা হচ্ছে অনির্বাণ ভট্টাচার্য এবং সোহিনী সরকারের পারফরমেন্স। কিন্তু অন্যদিকে দাঁড়িয়ে রূপম বলছে অনির্বাণের পারফরমেন্সটা একদমই ভালো হয়নি। বাট অনির্বাণের ওভারঅল পারফরমেন্স আমার যে খুব ভালো লেগেছে এমনটা নয়। অনির্বাণকে দেখতে প্রথমে ভালো লাগে, তারপরে পারফরমেন্সটা আমার আলাদা করে ভালো লাগেনি। মানে এক একজনের টেস্ট কিন্তু এক এক ধরনের হতে পারে, তার জন্য তুমি পুরো মুভিটাকে ক্রিটিসাইজ করতে পারো না। যেমন আরেকটা বড় উদাহরণ হলো অরিত্র বলছে মুভিটিতে এমন অনেক সিন আছে যেখানে তুমি হাততালি এবং সিটি বাজাতে পারবে, কিন্তু অন্যদিকে দাঁড়িয়ে রূপম কিন্তু সেটার উল্টো বলছে। সে বলছে এই মুভিতে এমন কোনো সিন নেই যেখানে তুমি হাততালি এবং সিটি বাজাতে পারবে। কিন্তু দুটো জিনিস সবাই কিন্তু বলেছে যে এই মুভিতে অ্যাকশনটা মানুষ যতটা আশা করেছিল ততটা করে উঠতে পারেনি, এবং মুভিটির স্ক্রিন প্লে এবং স্টোরি একদম অগোছালো রয়েছে। এই দুটো নেগেটিভ পয়েন্ট কিন্তু সবাই বলেছে। এবং এত নেগেটিভ রিভিউয়ের পরে দেব সরাসরি লাইভে আসে ফেসবুকে এবং সে বলে আমার এই 20 বছরের কেরিয়ারে আমার নিজের বন্ধু বান্ধবীরাই এতটা নেগেটিভ রিভিউ নিয়ে নেমে পড়েছে এরকম কখনো হয়নি। এবং সব থেকে বড় কথা হলো বেঙ্গলি ইন্ডাস্ট্রির সব থেকে বড় ইউটিউবার কিরণ দত্তরও একটা পোস্ট আছে যেখানে সে একটা মিম শেয়ার করে এবং লেখে দেবদার প্রমোশন এবং দেবদার মুভি, মানে সেও কিন্তু নেগেটিভ রিভিউ দেয়। কিন্তু এই সমস্ত নেগেটিভ রিভিউর পরেও কিন্তু এই মুভিটা কিন্তু আস্তে আস্তে উঠে দাঁড়াচ্ছে। যদিও প্রথম দিনে অনেক কম বক্স অফিস কালেকশন করেছে, এখানে দেখো দুই ধরনের বক্স অফিস কালেকশন আছে কিন্তু, একটা আছে সাকনি যেটা কিন্তু অথেন্টিক বক্স অফিস কালেকশন দেখায়, মানে সবাই বলে যেটা, আরেকটা কিন্তু অন্য কোনো সোর্স দিয়ে আসছে যেখানে কিন্তু একটা আলাদা ধরনের বক্স অফিস কালেকশন দেখাচ্ছে। আমি সাকনিকে বক্স অফিস কালেকশনটা দেখাচ্ছি যেখানে প্রথমে 45 লাখ টাকা বক্স অফিস কালেকশন হয়েছিল, দ্বিতীয় দিনে 37 লাখ টাকা, তৃতীয় দিনে 50 লাখ টাকা, চতুর্থ দিনে 63 লাখ টাকা, পঞ্চম দিনে 84 লাখ টাকা এবং ষষ্ঠম দিনে 91 লাখ টাকা। এবং এর পরের দিনগুলোতে কিন্তু 1 কোটির ওপরে সব ছাড়িয়ে গেছে, মানে প্রত্যেক দিন 1 কোটির ওপরে করে কিন্তু বক্স অফিস কালেকশন হচ্ছে। 3.7 কোটি টাকা কালেকশন করেছে, এটা নেট কালেকশন। এবং এইসব ঘটনা হওয়ার পর তারপরে মুভিটা যখন অনেকটাই বুস্ট নেয় তখন কিন্তু দেবটা আবার লাইভে আসে এবং লাইভে এসে সমস্ত কিছু ক্লিয়ার করে যে মুভিটা যত নেগেটিভ পেয়েছিল তার থেকে কিন্তু এখন ভালোই ফলাফল করছে। এবং তাছাড়া অনেক প্রুফের সাথেও তারা কিন্তু আসে, যেমন SBF সিনেমা তাদের হ্যান্ডেলে পোস্ট করে যে SBF সিনেমা থিয়েটারে পুরো লোকজন ভরে রয়েছে। এবং বং মিডিয়ার উজ্জ্বলও কিন্তু সেমই পোস্ট করে, সেও দেখায় যে সিনেমা হলগুলো কিন্তু পরিপূর্ণ পুরো ভরা রয়েছে। এবং অনেক ইনফ্লুয়েন্সারদেরও দেখা যায় তারা কিন্তু সেম রিভিউ দিচ্ছে যে মুভিটা কিন্তু ভালোই হয়েছে, সবাই কিন্তু পজিটিভ রিভিউ দিচ্ছে। কিন্তু প্রথমে কিন্তু মুভিটাকে নামানোর জন্য অনেকেই উঠে পড়ে লেগেছিল। এবার আসে আমার রিভিউ নিয়ে, আমার মুভিটা কেমন লেগেছে। আমিও মুভিটা দেখেছি, মুভিটা কিন্তু খুব ভালোই লেগেছে, কিন্তু একটা জিনিস মুভিটা একটু অগোছালো সত্যিই রয়েছে এবং অ্যাকশনটা একটু কম রয়েছে। এবং তাছাড়া যারা মুভি রিভিউ করে তাদের চোখে যা যা বাঁধে অডিয়েন্স বা দর্শকের চোখে কিন্তু সেরকম জিনিস বাঁধে না। যেমন ধরো আমি একটা উদাহরণ দিয়ে বলছি, এই অব্রদা বলছে যে পিছনে ব্যাকগ্রাউন্ডের যে মানুষগুলো তারা যে ডিরেক্টর অ্যাকশন বলবে সেই অপেক্ষা করে আছে, তারপরেই তারা অ্যাক্টিং করছে, সেই জিনিসটা কিন্তু কোনো দর্শকের চোখে পড়বে না। এই সব নিখুঁত জিনিসগুলো কিন্তু দর্শকের চোখে পড়ে না। বেসিক্যালি আমি এটাই বোঝাতে চাই যে একটা রিভিউয়ারের চোখে একটা মুভি যেরকম দেখতে হয় তার থেকে অনেকটা আলাদা হয় একটা দর্শকের চোখে একটা মুভি। তাই কোনো রিভিউয়ারের মুভি রিভিউকে 100% বিশ্বাস করা যায় না। তোমার চোখে হয়তো ওটা ভালোও লাগতে পারে। সর্বশেষে আমি এটাই বলবো মুভিটা কিন্তু খুব ভালোই হয়েছে, তোমরা গিয়ে দেখে আসতে পারো। তো ব্যাস বন্ধুরা, আজকে এই পর্যন্তই। এই রঘু ডাকাত মুভিটা তোমাদের কেমন লেগেছে কমেন্ট বক্সে অবশ্যই জানাও। ভিডিওটা একটু ভালো লাগলে লাইক করে দিও, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে দিও যাতে ভিডিও আপলোড করলে সবার আগে পৌঁছে যায় তোমাদের কাছে। দেখা হচ্ছে পরের এক নতুন ভিডিওতে। বাই।